আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব পরমাণু স্থাপনা সহ ইসরায়েলের হাজার হাজার গোপন নথি পেয়েছে ইরান। জানিয়ে দেব গাজায় শিশু হত্যা বন্ধ করুন, ইসরায়েলকে ইতালীয় কোচের বার্তা। এরপর রয়েছে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প, নতুন দল করছেন মাস্ক। সর্বশেষ থাকছে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া থেকে সরে এলো পশ্চিমা দুই দেশ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরমাণু স্থাপনা সহ ইসরায়েলের হাজার হাজার গোপন নথি পেয়েছে ইরান। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে, যার মধ্যে নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চমাত্রার গোপনীয় তথ্য রয়েছে। এ বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে জানিয়েছে এটি ছিল দখলদার ইসরায়েলের উপর অন্যতম বড় আঘাত। সূত্রগুলো শনিবার জানায়, যদিও এই গোপন অভিযানটি কিছু সময় আগেই সম্পন্ন হয়, তবে বিপুল পরিমাণ নথিপত্র ও সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সংবাদ গোপন রাখা হয়েছিল, যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছতে পারে। তারা জানায়, নথির পরিমাণ এত বেশি যে এগুলো পর্যালোচনা করা, ছবি ও ভিডিওগুলো পর্যবেক্ষণ করতেই অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 জনকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়ায় 2 সপ্তাহেরও বেশি সময় পর এ তথ্য ফাঁসের ঘটনা ঘটল। ইসরায়েল পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনবেত এর 20 মে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রয় মিজরাহি ও আলমোগ আতিয়াস নামের 24 বছর বয়সী 2 তরুণকে এপ্রিলের শেষ দিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের হয়ে গুপ্তচর বৃত্তিমূলক তথ্য সংগ্রহ করছিল। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, ওই 2 ব্যক্তি দখলকৃত দক্ষিণাঞ্চলের কফার আহিম এলাকায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ্জকে অনুসরণ করছিল। সপ্তাহ আগেই ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের পক্ষে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিল। গাজায় শিশু হত্যা বন্ধ করুন, ইসরায়েলকে ইতালীয় কোচের বার্তা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি শিশু হত্যার নিন্দা জানিয়েছে ইতালীয় জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ রবার্তো মানচিনি। সৌদি আরব ও ইতালীয় জাতীয় ফুটবল দলকে কোচিং করানো 60 বছর বয়সী এই কোচ এক ভিডিও বার্তায় গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আর ভাষায়, আমি আশা করি গাজার যুদ্ধ শীঘ্রই শেষ হবে। আপনারা সাধারণ মানুষ ও পরিবার, এমনকি শিশুদের লক্ষ্যবস্তু করতে পারেন না, যাদের এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রবার্তো মানচিনি আরও বলেছেন, এই দুর্ভাগ্যকে গ্রহণযোগ্য করার জন্য কোনো যুক্তি যথেষ্ট নয়। যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না, সময়ের সঙ্গে সঙ্গে নিরীহ মানুষকে এর সবচেয়ে বড় মূল্য দিতে হয়। মানচিনি বর্তমানে ইতালীয় জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ঈদ উল আজহার পরের দিন অর্থাৎ 7 জুন ইসরায়েলি বিমান হামলা গোলাবর্ষণে অন্তত 75 জন নিহত, অন্তত আহত হয়েছে আরও প্রায় 100 জন। রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগ সূত্রে আল জাজিরার এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে টানা 20 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলা এ পর্যন্ত প্রায় 54,800 ফিলিস্তিনি নিহত এবং 1,25,650 জনের বেশি আহত হয়েছেন। তবে গাজা সরকারি মিডিয়া অফিস তথ্যের মৃতের সংখ্যা 61,700-এর বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মৃত বলে ধারণা করা হচ্ছে। সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প, নতুন দল করছে মাস্ক। প্রযুক্তি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার এনসিবি নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তিনি এই সম্পর্কে পুনরুদ্ধার করতে চান না। তিনি কি মনে করেন এই জুটির ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে? এনবিসি নিউজের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি ধরে নিচ্ছি হ্যাঁ। এরপর ক্ষতিগ্রস্ত সম্পর্কে মেরামত করতে চান কিনা জানতে চাইলে তিনি না উত্তর দেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দিয়েছিল মাস্ক। এর পুরস্কার স্বরূপ হোয়াইট হাউসের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তবে ট্রাম্পের বিগ বিউটিফুল কর ও ব্যয় বিল নিয়ে প্রকাশ্যে সমালোচনার জেরে তাদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এরপর 129 দিন দায়িত্ব পালনের পর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে পদত্যাগ করেন মাস্ক। এদিকে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেন, মাস্ক এতটাই পারমাণবিক উঠেছেন যে তাকে হয়তো আর রিপাবলিকানদের মধ্যে স্বাগত জানানো হবে না। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের উপর আক্রমণ করাটা একটি বড় ভুল ছিল। টেসলা ও স্পেসএক্সের শিওর। এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের কাছে মাস্কের আচরণ হতাশ প্রকাশ করেন। মাস্ক এক্সকে একের পর এক পোস্ট করে এর জবাব দেন, যেখানে তিনি দাবি করেন তাকে ছাড়া ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন। তিনি ট্রাম্পকে জেফ্রি এপস্টাইনের, যিনি যৌন প্রচারের অভিযোগে কারাগারে মারা গেছেন, ফাইলগুলোতে জড়িত থাকার অভিযোগ করেন। যদিও মাস্ক পরে সেই পোস্টটি মুছে দিয়েছে এবং
এপস্টাইনের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন। ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক প্রতিক্রিয়ায় বলেন, মাস্ক পাগল হয়ে গেছেন। আরেকটা পোস্টে ফেডারেল সরকারের সঙ্গে থাকা মাস্কের প্রতিষ্ঠানগুলোর চুক্তি বাতিল করার হুমকি দেন ট্রাম্প। এবার এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, প্রেসিডেন্টের অফিসের প্রতি অসম্মান দেখিয়েছেন মাস্ক। আমি মনে করি এটি খুব খারাপ একটি বিষয়, কারণ তিনি সম্মান দিতে জানেন না। আপনি প্রেসিডেন্টের কার্যালয়কে অসম্মান করতে পারেন না। ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে প্রায় $250 মিলিয়ন অনুদান দিয়েছিল বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি। তবে সামনের নির্বাচনে ট্রাম্প বিরোধী পাশে দাঁড়াতে পারেন মাস্ক। ডেমোক্রেটিক প্রার্থীদের সমর্থন করার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এর পরিণতি হবে ভয়াবহ। ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া থেকে সরে গেল পশ্চিমা দুই দেশ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া থেকে সরে গেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। তারা জানিয়েছে আগামী 17 থেকে 20 জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পূর্ব প্রস্তাবিত পরিকল্পনা বাতিল করেছে। কূটনৈতিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স শুরুতে এই স্বীকৃতি প্রদানকে একটি নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক প্রয়োজনীয়তা হিসেবে উল্লেখ করেছিল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আশা করেছিলেন, সৌদি আরব যদি সম্মেলনের ইসরায়েলকে স্বীকৃতি দেয় তবে পাল্টা হিসেবে ফিলিস্তিনকেও স্বীকৃতি দেওয়া যেতে পারে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী ফরাসি কর্মকর্তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে, এই সম্মেলনের স্বীকৃতি ঘোষণা আসছে না। পরিবর্তে স্বীকৃতি পথ খুলে দেওয়ার জন্য কিছু শর্ত নির্ধারণ করা হবে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে গাজার স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দীদের মুক্তি, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন এবং উপত্যকায় হামাসের শাসনের অবসান। শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো বলেন, সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি প্রতীকী সিদ্ধান্ত হতো। তিনি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তাদের মিত্রদের সমর্থন ছাড়া এটি না করার বিশেষ দায়িত্ব রয়েছে। হিউম্যান রাইট ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ উদ্বেগ প্রকাশ করে বলেন, ঘোষিত পদক্ষেপগুলোর কারণে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হতে পারে। তিনি এক্সে লিখেছেন, এই পদক্ষেপগুলো অফুরন্ত শান্তি প্রক্রিয়া হওয়া উচিত নয়, বরং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা উচিত যেন তারা রাষ্ট্র গঠনে বাধা দেওয়া বন্ধ করে। যদিও 147টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, ইউরোপের বেশিরভাগ দেশ এই পদক্ষেপের অনীহা প্রকাশ করেছে এবং দীর্ঘদিন ধরে বলে আসছে যে এটি কেবল ইসরায়েলের অনুমোদন এবং আরব রাষ্ট্রগুলোর পারস্পরিক পদক্ষেপের মাধ্যমেই সম্ভব। গত বছর আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং এ বিষয়ে ক্রমবর্ধমান ঐক্যমত তৈরি করেছে। ইসরায়েলকে তার নীতি পরিবর্তনের জন্য চাপ দেওয়ার উপায় হিসেবে একতরফাভাবে স্বীকৃতি দেওয়া উচিত। গত সপ্তাহে ইসরায়েলি কূটনৈতিক অ্যালন পিঙ্কাস মিডল ইস্ট আইকে বলেন, ফ্রান্সের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে গুরুতর এবং এটি ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ এবং সৌদি আরবের সমর্থন পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখে যুক্তরাজ্য ও ফ্রান্স উভয় এই পরিকল্পনা থেকে সরে এসেছে। ইসরায়েল বলেছে, এই প্রতিক্রিয়া তারা অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করবে। ইসরায়েল এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে, বলছে তারা অধিকৃত পশ্চিম তীরে নতুন করে 22টি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বাধা হিসেবে বিবেচিত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একে কৌশলগত পদক্ষেপ বলে অভিহিত করেন।